নমস্কার। দশম শ্রেণী বাংলা ভাষা সাহিত্য, ব্যাকরণ, কারক বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক। পাণিনির বক্তব্য অনুযায়ী কারক হচ্ছে কোনো বাক্যের প্রধান সমাপিকা ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত বিশেষ্য ও সর্বনাম পদগুলোর প্রত্যেকের সঙ্গে আলাদা সম্পর্ক। ক্রিয়ান্বয়ী কারকম এ কথাটা লেখা আছে, সেই অনুযায়ী অন্বয় অর্থাৎ সম্পর্ক ক্রিয়ার সঙ্গে বাক্যের বাকি যে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত বিশেষ্য ও সর্বনাম পদগুলো আছে তাদের ভেতরকার সম্পর্ক। অর্থাৎ কোনো বাক্যের একটা প্রধান সমাপিকা ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের প্রত্যক্ষ সম্পর্কযুক্ত একটা বিশেষ্য পদের যে একটা সম্পর্ক, সেটাই একটা কারক সম্পর্ক। আবার অপরাপর যে বিশেষ্য বা সর্বনাম পদগুলো আছে তাদের প্রত্যেকের সঙ্গে ওই প্রধান সমাপিকা ক্রিয়াটি, যা প্রত্যক্ষভাবে জড়িত ওদের সঙ্গে, এই সম্পর্কগুলো এক একটি কারক। একটা উদাহরণের সাহায্যে আমি ব্যাপারটাকে পরিষ্কার করি। রাম বনে ফুল পাড়ে, খুব পরিচিত একটা বাক্য। এই বাক্যে প্রধান সমাপিকা ক্রিয়া পাড়ে এবং এর সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত তিনটে বিশেষ্য পদ আমরা পাচ্ছি। একটা হচ্ছে রাম, একটা হচ্ছে বনে, আর একটা হচ্ছে ফুল। তার মানে কি, পাড়ের সঙ্গে রামের একটা সম্পর্ক আছে, প্রত্যক্ষ সম্পর্ক। পাড়ের সঙ্গে বনে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে এবং ফুলের সঙ্গেও পাড়ে ক্রিয়াটি প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাহলে এখানে কটি প্রত্যক্ষ সম্পর্ক আমরা পাচ্ছি? প্রধান সমাপিকা ক্রিয়ার সঙ্গে এই বাক্যে কোনো সর্বনাম পদ নেই, অন্য কোনো পদও নেই, বিশেষণ নেই, অব্যয় পদও নেই, আছে কেবল তিনটে বিশেষ্য। তো এই তিনটে বিশেষ্য পদ প্রত্যেকেই প্রধান সমাপিকা ক্রিয়া, এই বাক্যের একমাত্র ক্রিয়া যেটা, তার সঙ্গে আলাদা আলাদা তিনটে সম্পর্ক তৈরি করেছে। তাহলে এই তিনটে সম্পর্ক বা অন্যয় কিন্তু এক একটি কারক। মানে পাড়ের সঙ্গে রামের যে সম্পর্ক সেটাও একটা কারক, পাড়ের সঙ্গে বনের যে সম্পর্ক সেও একটা কারক, পাড়ের সঙ্গে ফুলের যে সম্পর্ক সেও একটা কারক। কারক শব্দের অর্থ হচ্ছে কারক অর্থাৎ কারী, মানে যে করে। যেমন বল কারক, বল করে যে। কিন্তু বাংলা ব্যাকরণে বা সংস্কৃত ব্যাকরণে আমরা কারক বলতে কারীকে বুঝবো না, আমরা কারক বলতে একটা সম্পর্ক নির্ণায়ক বুঝবো। অর্থাৎ এখানে আমরা বলতে চাই যে রাম নামক যে বিশেষ্য পদটি এই বাক্যের প্রত্যক্ষ সম্পর্কযুক্ত প্রধান সমাপিকা ক্রিয়াটির সঙ্গে একটা কারক সৃষ্টি করেছে। তাহলে রাম এবং পাড়ের মধ্যে যে সম্পর্ক সেটা একটা কারক। কি কারক? আমরা জানি যে বাক্যে যে পদ সমাপিকা ক্রিয়াটি সংঘটন করে, এক্ষেত্রে পাড়াটা হচ্ছে ক্রিয়া। এই পাড়ার ক্রিয়াটি সংঘটন করেছে রাম, সুতরাং রাম হচ্ছে এই বাক্যের কর্তা। এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক হয়েছে সেটা হচ্ছে রাম কর্তা, সংস্কৃতে আমরা কর্ত্রী বলি। তো এই কর্তা বা কর্ত্রী রাম এই পাড়ে ক্রিয়াটির সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছে সেই সম্পর্কটার নাম হচ্ছে কর্তৃকারক বা কর্তা কারক। কর্ত্রী বা কর্তা কারক। আবার যদি আমরা দেখি যে বনের সঙ্গে পাড়ের কি সম্পর্ক আছে, অবশ্যই একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। ক্রিয়া সংঘটনের ব্যাপারটা কোথায় হয়েছে, কোন স্থানে হয়েছে? বনে হয়েছে। এক্ষেত্রে
বনের সঙ্গে পাড়ের যে কারক সম্পর্ক সেটি ক্রমশ পরে আলোচনায় চলে আসবে। অধিকরণ বা আরো ভালো করে বললে হয় স্থানাধিকরণ। আমরা শুধু অধিকরণ লিখলাম, অধিকরণ কারকের যখন প্রকার ভেদে যাব তখন বিভিন্ন ধরনের অধিকরণ কারকের মধ্যে স্থানাধিকরণ ইত্যাদি থাকবে। আর ফুল, ফুলের সঙ্গেও কিন্তু পাড়ের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। অবশ্য এই বাক্যে পাড়ে ক্রিয়াটির সঙ্গে বাকি সব পদগুলোর প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে মানে এই নয় যে প্রত্যেকটি বাক্যেই সেই বাক্যের ক্রিয়ার সঙ্গে বাদ বাকি যত পদ আছে সবার প্রত্যক্ষ সম্পর্ক থাকবে। পরের একটা বাক্য লিখে আমি দেখাচ্ছি যে সেটা নাও থাকতে পারে। এখন দেখা যাক ফুল আর পাড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাম পাড়ে, কোথায় পাড়ে? কে পাড়ে? রাম পাড়ে। কোথায় পাড়ে? বনে পাড়ে। কি পাড়ে? এইরকম যখন প্রশ্ন আসবে কি, তখন কিন্তু আমরা একটা কারক পাবো, সেটা হচ্ছে কর্মসম্বন্ধ। যখন কর্মকারক নিয়ে আমরা বিশদ আলোচনা করব তখন কর্মকারকের বিভিন্ন প্রকারগুলো নিয়েও আলোচনা করব। এটা হচ্ছে কর্মকারক। তাহলে কারক কোনগুলো দাঁড়ালো? কারক দাঁড়ালো প্রত্যেকে এক একটি সম্পর্ক। খেয়াল করলে দেখা যাবে আমি কিন্তু রামের নিচে দাগ দিয়ে কর্তৃকারক শব্দটা ব্যবহার করিনি। কোনো কোনো বইতে বা কোনো কোনো প্রশ্নকর্তা এভাবে সরাসরি বলে থাকেন যে ধরুন এখানে রাম বনে ফুল পাড়ে কথাটা লেখা আছে, সেখানে রামের নিচে দাগ দিয়ে বলছে রাম কি কারক। রাম কিন্তু সরাসরি রামকে কারক বলা যাবে না ব্যাকরণের নিয়ম অনুযায়ী। রামকে বলা যেতে পারে রাম কোন কারক সম্পর্কিত পদ। রাম আসলে একটা পদ, একটা বিশেষ কারক সম্পর্কিত পদ। যেমন বনে একটা বিশেষ কারক সম্পর্কিত পদ, ফুল একটা বিশেষ কারক সম্পর্কিত পদ। কিন্তু কেউ যদি পাড়ের নিচে দাগ দিয়ে বলে যে এটা কোন কারক সম্পর্কিত পদ, তখন কিন্তু সেটা ভুল প্রশ্ন হবে। কারণ ক্রিয়াপদের তো কারক হয় না, ক্রিয়াই অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, যেটাকে আমরা কারক বলি। তাহলে এক কথায় রামকে আমরা কর্তৃকারক কখনো কখনো বলে থাকি শব্দ একটু কমিয়ে নেওয়ার জন্য বা আমাদের সময় ও পরিশ্রম বাঁচানোর জন্য। কিন্তু মনে রাখতে হবে যে রাম কিন্তু কোনো কারক নয়, বনে কোনো কারক নয়, ফুলও কোনো কারক নয়। রামের সঙ্গে পাড়ের যে সম্পর্ক সেটা একটা কারক। একইভাবে বনে এবং ফুলের সঙ্গে আলাদা আলাদা পাড়ের যে সম্পর্ক রয়েছে সেগুলো এক একটি আলাদা কারক। তাহলে কারকের সংজ্ঞা আমরা কি লিখতে পারি? আমাদের কারকের সংজ্ঞাটা জানতে হবে। কারককে অনেকে ইংরেজি কেসের সঙ্গে সাদৃশ্য থাকার জন্য তুলনা করেন, ঠিকই অনেকটা মিলও আছে, কিন্তু মনে রাখতে হবে বাংলা বা সংস্কৃত কারক আর ইংরেজি কেস পুরোপুরি এক নয়, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা কারকের সংজ্ঞায় আসি। যদি আমরা কারকের সংজ্ঞা এরকম বলি যে কোনো বাক্যে প্রধান সমাপিকা ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত বিশেষ্য ও সর্বনাম পদগুলির সম্পর্ককে বলে কারক। অনেক সময় কারকটা যে একটা সম্পর্ক সেটা বোঝানোর জন্য কিন্তু আলাদা করে বলা হয় কারক সম্পর্ক। আসলে কারক বলতেই এখানে একটা সম্পর্ককে বোঝানো হচ্ছে, সুতরাং আলাদা করে কারক সম্পর্ক বলার দরকার নেই। তবে কারকটা যে একটা সম্পর্কই এটা বোঝানোর জন্য বারবার কারক সম্পর্ক কথাটা বললে কারকটা যে সম্পর্ক সেটা আমাদের মধ্যে একেবারেই আত্মীকৃত হয়ে যায়। পরে আসছি আমরা বিভিন্ন ধরনের কারক এবং সেই সমস্ত কারকের আবার প্রকারভেদ, কোন কোন প্রকারভেদের সঙ্গে অন্য কারকের প্রকারভেদের মিলিয়ে বা বলা ভালো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের পার্থক্য কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একই সঙ্গে থাকবে কারকের সঙ্গে যেগুলো প্রত্যক্ষভাবে জড়িত বিভক্তি, অনুসর্গ, নির্দেশক।
এবারে আমরা দেখব যে বাক্যের প্রধান সমাপিকা ক্রিয়া বাদে আর যে সমস্ত পদ থাকে সেই পদগুলোর প্রত্যেকের সঙ্গে তো ওই সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকেই না, এমনকি যে বিশেষ্য বা বিশেষণ পদগুলো আছে তাদেরও সবার সঙ্গে ওই প্রধান সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকবে এমনটা নয়। দেখা যাক একটা উদাহরণ দিই। পাহাড়ের চূড়াটায় আগুন লেগেছে। এখানে লেগেছেটা হচ্ছে এই বাক্যের একমাত্র এবং প্রধান সমাপিকা ক্রিয়া। এখন এই বাক্যে আমরা যখন বাচ্য বিষয় নিয়ে আলোচনা করব তখন বোঝাবো যে এই বাক্যে কোনো কর্তা নেই, কোনো কর্তা নেই এই বাক্যে। কারণ কর্তা হলে ক্রিয়াটা রূপ হতো এরকম, কর্তা থাকলে যে আগুন লাগিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে আগুন লেগেছে, তো এর সঙ্গে আগুনের একটা সম্পর্ক আছে। প্রশ্ন হচ্ছে কি লেগেছে, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় এটা আমরা জেনে গেছি। কোথায় লেগেছে, আগুনটা কোথায় লেগেছে? না চূড়াটা। আগুনটা লেগেছে চূড়াটায়। কোথায়? আগেরবারে যেমন বলেছিলাম বনে, ফুল পাড়ে, বনে অধিকরণ, এটা অধিকরণ কারক। এইবার এখানে পাহাড়ে বলে আর একটা বিশেষ পদ আছে, কিন্তু সেই পদের কি সঙ্গে যে প্রধান সমাপিকা ক্রিয়া তার কোনো প্রত্যক্ষ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি? উত্তর হচ্ছে না। কিন্তু এই যে চূড়াটায় আগুন লেগেছে, এই চূড়াটার সঙ্গে আবার কিন্তু পাহাড়ের একটা সম্পর্ক আছে। কার চূড়া? না পাহাড়ের চূড়া। তাহলে এই পদটি এই বাক্যে বিশেষ্য হলেও এই লেগেছে ক্রিয়ার সঙ্গে অপ্রত্যক্ষ সম্পর্ক, মানে প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাই এই পদের সঙ্গে এই ক্রিয়ার যে সম্পর্ক সেটাকে আমরা কারক সম্পর্ক বলতে পারবো না, আমরা কি বলবো? অকারক সম্পর্ক। এটা হচ্ছে একটা অকারক সম্পর্ক, কিন্তু এইটা একটা কারক সম্পর্ক, এটাও একটা কারক সম্পর্ক। এখন অকারক সম্পর্ক কাকে বলে? তাহলে আমরা বলতে পারি যে কোনো বাক্যের প্রধান সমাপিকা ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত নয়, কিন্তু অপর প্রত্যক্ষ সম্পর্কযুক্ত বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্কযুক্ত যে বিশেষ্য বা সর্বনাম পদ, সেই সর্বনাম বা বিশেষ্য পদের সঙ্গে ওই ক্রিয়াটির অপ্রত্যক্ষ সম্পর্ককে আমরা বলতে পারি অকারক সম্পর্ক। উদাহরণ দিয়ে বা আমরা দেখলাম, এবার সংজ্ঞা লেখার চেষ্টা করি। বাক্যের প্রধান সমাপিকা ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক যুক্ত নয়, কিন্তু প্রত্যক্ষ সম্পর্কযুক্ত অপর কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সাথে
সম্পর্কযুক্ত বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ওই ক্রিয়া সম্পর্ককে বলে অকারক সম্পর্ক। মনে রাখতে হবে, একজন নামকরা এই যুগের ভাষাবিদ, আমি নামটা বলছি না, গুণী মানুষ, অনেক কিছু জানেন, বাংলা ইংরেজি ভাষা নিয়ে তার অনেকটাই দখল আছে, কিন্তু তিনি জানি না কেন এরকম লিখলেন যে কারক সম্পর্ক কিন্তু অকারক সম্পর্ক নয় পদ, ঠিক এই কথাটাই লেখা আছে এইভাবে। এখন কারকটা যদি সম্পর্ক হয় প্রত্যক্ষ হওয়ার কারণে, তাহলে অপ্রত্যক্ষ হওয়ার কারণে এই বাকিগুলো কেন পদ হবে? এগুলো তো সেই একটা সম্পর্কই হবে। হ্যাঁ, পাহাড়ের সঙ্গে লেগেছে ক্রিয়ার একটা অপ্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, তাই এদের সম্পর্ককে আমরা অকারক সম্পর্ক বলতে পারি। আর এই পাহাড়েরটা হচ্ছে সেই অকারক সম্পর্কযুক্ত পদ। ঠিক যেমন চূড়াটার সঙ্গে চূড়াটায় এর সঙ্গে লেগেছে একটা প্রত্যক্ষ সম্পর্ক, মানে কারক সম্পর্ক আছে, তাই চূড়াটায় হলো একটা কারক সম্পর্কিত পদ। ঠিক সেইভাবেই পাহাড়েরটাও কিন্তু একটা কারক সম্পর্কিত পদ, কিন্তু পাহাড়ের সঙ্গে লেগেছে যে অপ্রত্যক্ষ সম্পর্ক রয়েছে তাকে কিন্তু আমরা পদ বলতে পারি না, তাকে আমরা অকারক বলি বা অকারক সম্পর্ক বলি। এই হচ্ছে সংজ্ঞা, দুটো সংজ্ঞা চলে গেল। এবার আমরা অন্য বিষয়ে আলোকপাত করব। বিভিন্ন প্রকার কারক, কত রকম কারক আছে, কোন ক্ষেত্রে কোন কারক নির্ণয় করতে হবে। সব থেকে আমাদের যেটা বড় কথা, আমাদের প্রশ্নে যেটা বেশিটা থাকবে সেটা হচ্ছে যে কারক সম্পর্ক নির্ণয় করা। কোনো একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যে এক বা একাধিক নিম্নরেখ পদ দেওয়া রয়েছে, সেই নিম্নরেখ পদের সঙ্গে ওই বাক্যের প্রধান সমাপিকা ক্রিয়ার যে কারক সম্পর্ক আছে সেটা কোন জাতীয় কারক সম্পর্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা আসছি। উপরের বাক্যটা আমরা করি। বিদ্যাসাগর মহাশয় গ্রামের বাড়িতে দরিদ্র শীতার্তদের জন্য নিজের বেতন থেকে কেনা গরম চাদর নিজ হাতে তুলে দিলেন। নিজের বেতনের টাকা থেকে কেনা বললেও হয়, আমি বেতন থেকে কেনাই বললাম। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যের প্রধান সমাপিকা ক্রিয়া কি আছে? সমাপিকা ক্রিয়া হচ্ছে এখানে একটা যুক্ত ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, যে তুলে দিলেন। এই তুলে দিলেনটাকে আমরা ক্রিয়া হিসেবে ধরে নিলাম, এই ক্রিয়া বলে এটাকে আমরা মার্ক করে দিলাম, চিহ্নিত করলাম। এইবার আমরা দেখব যে এই বাক্যে যে বাদবাকি যে সমস্ত পদগুলো আছে তাদের মধ্যে বিশেষ্য ও সর্বনাম পদগুলো আছে, তাদের মধ্যে কার সঙ্গে কি সম্পর্ক। প্রথম হচ্ছে ক্রিয়া সংগঠন করেছেন কে? বিদ্যাসাগর মহাশয়। বিদ্যাসাগর মহাশয়টাকে আমরা একক পদ হিসেবে ধরলেই ভালো হয়, কারণ তাকে একসঙ্গেই আমরা বিদ্যাসাগর মহাশয় হিসেবে চিহ্নিত করেছি। মহাশয় হচ্ছে সম্মান সূচক একটা সম্বোধন, সম্ভাষণ, যাই হোক। তারপর হচ্ছে যে কোথায়, না বাড়িতে। কোথায় তুলে দিলেন? না বাড়িতে তুলে দিলেন। বাড়িতে, কোথায়? ক্রিয়া সংগঠনের স্থানটা কোথায়? বাড়িতে। আচ্ছা, কাদের উদ্দেশ্যে, কাদের নিমিত্ত? এই যে যৌন শব্দটা আছে, এই যৌন শব্দটা কিন্তু কারক নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন পাথরটা পড়ে থাকার জন্য, না পাথরটা উঁচু হয়ে থাকার জন্য আমি হোঁচট খেলাম। এই বাক্যের জন্য আর এইখানে যে জন্য আছে এক নয়, এটা আলোচনা করব আমরা নিমিত্ত কারকের সময় এবং করণ কারকের সময়। এখন আমরা অন্য একটা জায়গায় আসছি। শীতার্তদের জন্য, শীতার্তদের নিমিত্ত, তাহলে কাদের নিমিত্ত? না শীতার্তদের। শীতার্তদের আর একটা বিশেষণ আছে দরিদ্র শীতার্ত। তো দরিদ্র যেহেতু বিশেষণ, সেহেতু একটা কারক সম্পর্কের মধ্যে আসবে না। দ্বিতীয় কথা,
আমরা ইচ্ছে করলে বিশেষণটাকেও এই মহাশয়টাকেও একটা বিশেষণ হিসেবে বাদ দিয়ে দিতে পারি মহাশয় বলে, কিন্তু আমরা বিদ্যাসাগর মহাশয়কে একসঙ্গে একক পদ হিসেবে ধরছি, সেই জন্য বাদ দিই। পরেরটা দেখা যাক যে বেতন থেকে, কি থেকে, এই আর একটা সম্পর্ক, কি থেকে আর কি দিলেন না, চাদর দিলেন। চাদরটা গরম চাদর এই জন্য বলা যে ওই চাদরটা গায়ে দিলে গায়ে উষ্ণতা বসবে, চাদরটা গরম নয়, মানে চাদর শরীরটাকে গরম রাখতে সাহায্য করবে। গরম বলা বাহুল্য বিশেষণ, এই জন্য এই পদের কিন্তু কারক নির্ণয় হবে না। আমরা আগেই বলেছি যে বিশেষ্য আর সর্বনাম পদের কারক হয়। এরপরে হচ্ছে নিজ হাতে। নিজ হাতে, এখানে নিজ হাতে যদি একসঙ্গে আমরা বলি তাহলে এটা একটা পদ, আর যদি নিজটা আলাদা হাতেটা আলাদা দিই তাহলে শুধু হাতের একটা কারক আমরা তৈরি করতে পারি। তো আমরা এখানে মোট কটা পেলাম সম্পর্ক? একটা হচ্ছে যদি আমরা অ্যারো চিহ্ন গুনি তাহলে আমরা কি কি পাচ্ছি, এই একটা 1 2 3 4 5। ঠিক আছে, এবার এক এক করে আমরা দেখি যে কি কি পেলাম। তাহলে ক্রিয়াটি কে সংগঠন করলেন? বিদ্যাসাগর। বিদ্যাসাগর হচ্ছে কর্তা, তাহলে বিদ্যাসাগরের সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তা সম্বন্ধ, মানে কর্তা কারক বা কর্তা সম্পর্ক। কি দিলেন? চাদর দিলেন, তাহলে চাদর হয়ে যাচ্ছে কর্মকারক। কোথায় দিলেন? কোথায় না, বাড়িতে দিলেন, তাহলে বাড়িতে অধিকরণ সম্পর্ক। এবার হচ্ছে কাদের উদ্দেশ্যে দিলেন না, শীতার্তদের, তাহলে এটা হয়ে যাবে কাদের নিমিত্ত, একে বলে আমরা নিমিত্ত কারক। এটা নিয়ে একটা সমস্যা হবে গৌণ কর্মের সঙ্গে, যখন কর্মকারক আর এই নিমিত্ত কারক আলোচনা করব তখন এদের পার্থক্য মানে পরিষ্কার করার চেষ্টা করব। আর কিভাবে দিলেন, কার দ্বারা দিলেন? নিজের হাত দ্বারা, নিজের হাত দিয়ে, তাই এখানে হাতেটা হয়ে যাবে করণ কারক। তাহলে প্রশ্নগুলো হচ্ছে কে, ক্রিয়া সংগঠন করেছে কে, সে কর্তা। কি ক্রিয়া কি সংগঠন করেছে, সেটা হচ্ছে কর্ম। কোথায়? অধিকরণ। কাদের উদ্দেশ্যে বা কাদের নিমিত্ত? নিমিত্ত কারক। কি দ্বারা, কি দিয়ে, কি কর্তৃক? করণ। আরো একটা কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে কি থেকে, সেটা হচ্ছে বেতন থেকে। তাহলে হইতে থেকেছে বা হতে থেকেছে অপেক্ষা এরকম থাকলে হবে অপাদান কারক। তাহলে মোট 6 রকম আমরা কারকের সন্ধান পেলাম। বাংলা ভাষা ও সাহিত্যে, বাংলা ব্যাকরণে কিন্তু আমরা 6 রকম কারকই এখনকার নিয়ম অনুযায়ী পড়ব। এই নিমিত্ত কারককে আমি যখন ছাত্র ছিলাম তখন সম্প্রদান কারক হিসেবে শিখেছি, মানে সংস্কৃত ব্যাকরণের নিয়ম তখন অনেক বেশি ফলো করা হতো, এখনো হয়। আর বিভক্তিগুলো যখন আমরা আসবো তখন বোঝাবো যে আগে সপ্তমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এই সমস্ত থাকতো, এখন বিভক্তিগুলো ঠিক ওইভাবে আর বলা হয় না। এখন বিভক্তি যে চিহ্ন সরাসরি তার নামেই হয়, সেটা আমরা নেক্সট আলোচনায় চলে আসবো। তাহলে আমরা ক্রিয়া যে সংগঠন করে সে হচ্ছে কর্তা, সেই কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ককে বলা হয় কর্তৃকারক। ক্রিয়া যা করে তাই হচ্ছে কর্ম। ক্রিয়া যেখানে, এই কর্তা, ভুল বললাম, কর্তা যা করে তাই হচ্ছে কর্ম। কর্তা যেখানে ক্রিয়াটা সংগঠন করে সেই স্থানটা হচ্ছে, বা যখন সংগঠিত করে বা যে বিষয়ে সংগঠিত করে, সেই তিনটেই হচ্ছে অধিকরণ কারক। কর্তা যা দ্বারা, যার কর্তৃক, যার দিয়ে করে, যার কারণে করে, সেটা হচ্ছে করণ কারক। কর্তা যার উদ্দেশ্যে, যার নিমিত্ত
করে মানে ক্রিয়া সংগঠন করে সেটাই হলো নিমিত্ত কারক, আর কর্তা যা থেকে বা যার চেয়ে বা যার হতে করে সেই হচ্ছে অপাদান কারক। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে কারকের প্রকারভেদটা আমাদের কাছে বেশ সহজ হয়ে যাবে। এরপরে আমরা আসবো বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনায়। উপরের একটা বাক্য মানে আমরা লিখেছি, যদিও এটাকে বাক্য বলা যাবে না কারণ এখানে পাশাপাশি কতগুলো শব্দ লিখেছি, রাম, বন, ফুল, পাড়া। শব্দ আর বিভক্তির মধ্যে পার্থক্য আমরা জেনে গেছি যে শব্দ আর পদের মধ্যে আমরা পার্থক্য বুঝে গেছি যে শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযোগী হয় তখন আমরা তাকে পদ বলি। যেমন লোকটি ছাতাগুলো বিক্রি করবে বলে করবে মনে হয়। এখানে এটা একটা বাক্য, তার কারণ এখানে যে শব্দগুলো আছে সেগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে সেগুলো পদে পরিণত হয়েছে, অর্থাৎ বাক্যে ব্যবহারের উপযোগী হয়েছে, তাই সেগুলো একটা বাক্য তৈরি করতে পারছে। এবং বলা বাহুল্য রাম একটা শব্দ, বন একটা শব্দ, ফুল একটা শব্দ, পাড়া একটা শব্দ, এগুলোর একটাকেও আমি পদ বলতে পারবো না, কিন্তু লোকটি একটা পদ, ছাতাগুলো পদ, বিক্রি করবে মনে হয় সব পদ, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো পদ, তিল থেকে তাল হয় সব পদ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা দেখি বিভক্তির কাজ কি। আমরা আগেই বলেছি যে বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে পদ বা বিভক্তি কাকে বলে না, শব্দের সঙ্গে যে চিহ্ন যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে অর্থাৎ পদে পরিণত করে সেই চিহ্নগুলোকে আমরা বলি বিভক্তি। এই বাক্যে যদি আমি রামের সঙ্গে কিছু একটা যোগ করি, বনের সঙ্গে কিছু একটা যোগ করে দিই এ, ফুলের সঙ্গে কিছু একটা যোগ করলাম, কি করলাম রামের সঙ্গেও কিছু একটা করেছিলাম, আর পাড়ার সঙ্গে একটা ক্রিয়া বিভক্তি আমি যোগ করে দিয়েছি, পাড় যুক্ত এখানে এ। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে রামের সঙ্গে কিছুই যোগ হয়নি, মানে শূন্য হয়েছে, এটা ধরে নিতে হবে, তা না হলে তো এটাকে আমি পদ বলতে পারবো না, শব্দ বলতে হবে। আবার বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে বিশেষ চিহ্ন ছাড়া যদি স্বাভাবিকভাবে শব্দ ব্যবহৃত হয় সেটাকে তখন আর শব্দ থাকে না, সেটা তখন পদ হয়ে যায়। একটা জিনিস পুরোপুরি প্রাসঙ্গিক নয়, তবু বলছি এটা বেশ অনেকটা মজা। যেমন কোনো শব্দই পরমাণু স্টেটে থাকতে পারে না, তাকে অনুগঠন করতেই হয়, বাক্যের মধ্যে তেমনি বাক্যের মধ্যে শব্দগুলো পদে পরিণত হতে হয়। জাস্ট একটা তুলনা মানে মনে রাখার জন্য, সিমিলারিটি, কিন্তু বাস্তবে এদের সঙ্গে কোনো মিল নেই, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। যাই হোক, ফুল, ফুলের সঙ্গেও তো কিছুই যোগ নেই, রাম বনে ফুল পাড়ে, তার মানে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে বলে ধরা। তাহলে দেখলাম যে রাম, বন, ফুল, পাড়া এদের সঙ্গে যথাক্রমে শূন্য এ, শূন্য এ, এই চারটে চিহ্ন যুক্ত হয়েছে। শূন্য চিহ্নটাকে দেখা যাবে না, এই অদৃশ্য, শূন্যের মধ্যেই অদৃশ্য, কিন্তু এগুলোকে দেখা যাচ্ছে। এই যে শূন্য এ, এগুলো হচ্ছে এক একটা বিভক্তি চিহ্ন। বিভক্তিকে আমরা চিহ্ন বলি, কারণ বিভক্তি স্বয়ংসম্পূর্ণ শব্দ নয়। যাই হোক, তাহলে বিভক্তি জানা গেল। বিভক্তির সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে শব্দের সঙ্গে যা যুক্ত হলে বা যে চিহ্ন যুক্ত হলে শব্দ বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে পদ গঠন করে তাকেই বলা হয় বিভক্তি। আর পদের সঙ্গে আমরা এইভাবে বলতে পারি যে বিভক্তিযুক্ত শব্দ যা বাক্যে ব্যবহারের উপযোগী তাই হচ্ছে পদ। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অঙ্কের নিয়মে এরকম লিখতে পারি না যে পদ বিয়োগ শব্দ সমান বিভক্তি। এরকম ভাবে অঙ্কের সমীকরণে দিলে ব্যাপারটা ঠিক ভাষা বলে আর মনে হয় না। হ্যাঁ, যাই হোক, বা শব্দ প্লাস বিভক্তি সমান পদ, এরকম ভাবে যেন আমরা না দিই, মানে আমরা যেন পরীক্ষার খাতায় এরকম ধরনের সংজ্ঞা টঙ্গা পড়লে এরকম ভাবে অন্তত উত্তরটা না লিখে আসছি। এটা বোঝানোর জন্য ঠিক আছে, কিন্তু ভাষায় প্রকাশ করার জন্য নয়। পরের বাক্যটা পড়া যায়, লোকটি ছাতাগুলো বিক্রি করবে মনে হয়। লোকটি, আমরা লোক বলে একটা শব্দকে জানি। প্রসঙ্গত একটা কথা বলি, বিভক্তি নির্ণয় করার উপায়টা কি? ধরা যাক রাম বনে ফুল পাড়ে, এই চারটে এখানে পদ রয়েছে, এদের বিভক্তি কি করে নির্ণয় করব? যে পদটা রয়েছে সেখান থেকে আমি মূল শব্দটাকে বাদ দিয়ে দেব। আচ্ছা, আমি বনেটা দিয়ে শুরু করছি।
বনেটা রয়েছে পদ, মূল শব্দ হচ্ছে বন, তাহলে কি হবে, এ পড়ে থাকবে, এটাই হচ্ছে বিভক্তি। ঠিক আছে, আবার আবার দেখা যাচ্ছে যে ফুল, ফুল পদ এই বাক্যে, মূল শব্দটাও ফুল, তাহলে ফুল থেকে ফুল বিয়োগ করলে তো শূন্যই থাকে। হ্যাঁ, শূন্যটা কিন্তু এই চিহ্ন দিয়ে লেখা যাবে না, জিরো লেখা যাবে না, মানে এরকম একটা চিহ্ন দেওয়া যাবে না, বানান করে লিখতে হবে। তালব্য শয় দীর্ঘ দন্ত নয় যখন শূন্য। ঠিক আছে, মূর্ধন্য ন নয় কিন্তু শূন্য বানান। যাই হোক, আরো অনেক বিভক্তি আছে, সেগুলো আলোচনা ক্রমে আমরা পেয়ে যাব। এর বিভক্তি আছে, যেমন গোপালের, গোপালের যদি একটা পদ হয় গোপালের, তাহলে এখান থেকে মূল শব্দ হচ্ছে গোপাল, সেইটা বিয়োগ করলে এর পরে থাকে। তাহলে এখানে এর বিভক্তি। আবার র বিভক্তিও হতে পারে, যেমন আমার বলে যে পদটা রয়েছে সেখান থেকে মূল শব্দ আমার বিয়োগ করে দিলেই র থাকবে। বা একজনের নাম ধরা যাক নিশি, তাহলে আমি যদি বলি বা নামেরই কি আছে, নিশির ডাক, এখানে নিশিরটা একটা পদ, তাহলে মূল শব্দ হচ্ছে নিশি, বিয়োগ করলাম পড়ে থাকলো র, তাহলে এখানে র বিভক্তি যুক্ত হয়েছে। এভাবে আমরা বিভক্তি নির্ণয় করতে পারি। কি করতে হবে, পদ থেকে মূল শব্দটাকে বাদ দিলে বিভক্তিটা আমরা পেয়ে যাব। তে বিভক্তি আছে, এ বিভক্তি আছে, যেমন বুলবুলিতে ধান খেয়েছে খাদ্যা দেব কিসে ইত্যাদি। সেসব বিভক্তির আলোচনায় আমরা সব পেয়ে যাব। কারক যখন আলোচনা করব বিশদে, কারকের বিভিন্ন প্রকারভেদ, তখন আমরা সব পেয়ে যাব। এবারে এই বাক্যটি করা যায়, লোকটি ছাতাগুলো বিক্রি করবে মনে হয়। এখন লোকটি, আমরা জানি যে টি বলে কোনো বিভক্তি নেই, ছাতা গুলো, গুলো বলেও কোনো বিভক্তি নেই, তাহলে এই টি গুলো এগুলো কি, এগুলোকেই আমরা বলি নির্দেশক। নির্দেশক কি না, কোনো পদকে বিশেষভাবে চিহ্নিত করে অথবা তার সংখ্যা নির্ধারণ করে দেয় বা তার বচন নির্ধারণ করে দেয়, এক বচন না বহু বচন, আর বিশেষভাবে নির্দেশ করছে লোকটি একটি নির্দিষ্ট লোককে, সেই জন্যই তো নাম নির্দেশক, সে নির্দেশ করে। তো এই পদের মধ্যে যদি লোকটিকে আমরা ভাঙি তাহলে আমরা কি কি পেতে পারি দেখা যাক। প্রথম কথা, লোকটি একটা নির্দেশক যুক্ত পদ, সুতরাং লোকটি যেহেতু একটা পদই, তার মানে লোকের সঙ্গে লোকটি থেকে আমি প্রথমে টি নির্দেশকটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, থাকলো কি লোক। আবার লোক যেহেতু পদ, তার থেকে মূল শব্দও তো লোক, সেটা বাদ দিলে কি আমরা পাবো, শূন্য পাবো। তার মানে সোজা কথা, এখানে লোক পদটির সঙ্গে শূন্য বিভক্তি এবং টি নির্দেশক যুক্ত হয়েছে। ছাতাগুলোর ক্ষেত্রেও একই কথা আমরা বলতে পারি, ছাতা শূন্য বিভক্তি গুলো নির্দেশক। এখন আমি যদি একটা প্রশ্ন করি এই বাক্যটা দিয়ে, যে প্রশ্নটা এরকম হতে পারে যে নিম্নরেখ পদটির কারক সম্পর্ক নির্ণয় করো, তাহলে ছাতাগুলো, এই হয়টা হচ্ছে এখানে ক্রিয়া, ছাতাগুলো সঙ্গে ক্রিয়ার কি সম্পর্ক আছে, লোকটি হচ্ছে কর্তা, তাহলে কি বিক্রি করবে মনে হয় না ছাতাগুলো, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, তাহলে এটা হচ্ছে কর্মকারক। কিন্তু শুধু কারক দিলে তো হবে না, তার সঙ্গে বিভক্তি নির্দেশক অনুসর্গ থাকলেও দিতে মানে হবে। এইটা হচ্ছে কর্মকারক। তার সঙ্গে আমরা কি বলবো, বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি, আর গুলো নির্দেশক, তাহলে একটা খাঁটি বেড়ে গেল নির্দেশক থাকলে।
ছাতাগুলোর নিচে দাগ দেওয়া থাকলে এবং কারক সম্পর্ক নির্ণয় করতে দিলে আমাকে লিখতে হবে কর্মকারক শূন্য বিভক্তি গুলো নির্দেশক। আর এমনও হতে পারে এর সঙ্গে আবার অনুসর্গও যুক্ত থাকতে পারে, পরে আসছি। যেমন এখানে পরের বাক্যটা আমরা পড়ি, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। এই কর্তৃক জিনিসটা কি? এটাও তো একটা পদ, এটা একটা অব্যয় পদ। এই অব্যয় পদকে আমরা বলবো অনুসর্গ, কেননা যে পদের পরে এই পদের কারক সম্পর্ক আরো বেশি করে স্পষ্ট করছে। পুলিশ কর্তৃক মানে পুলিশের দ্বারা চোরটি ধৃত হলো, ঠিক আছে? এই যেমন এই একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, তিল থেকে তাল হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। যদি বলি যে মেঘে বৃষ্টি হয়, তাহলে ঠিক অর্থটা আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হয় না, কিন্তু মেঘে বৃষ্টি হয় বলতে দুটো মানে দাঁড়াতে পারে। একটা হচ্ছে মেঘের মধ্যে বৃষ্টি হয়, আর একটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হয়। এখন মেঘ থেকে বৃষ্টি হয় বললে একেবারেই পরিষ্কার হয়ে গেল যে মেঘ থেকেই বৃষ্টি হচ্ছে, মেঘের মধ্যে হচ্ছে না। তাই যদি হয় তাহলে থেকেটা হচ্ছে একটা অনুসর্গ যা তার পূর্ববর্তী পদের কারক সম্পর্ক সুস্পষ্ট করতে সাহায্য করে এবং অর্থটা অনেক বেশি সুস্পষ্ট করে। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। এখন এই কর্তৃক হচ্ছে অনুসর্গ, এক জাতীয় অব্যয় পদ। এ কিন্তু বিভক্তির মতো বা নির্দেশকের মতো পদের সঙ্গে যুক্ত হবে না, এ কিন্তু একটা স্পেস দিয়ে বসেছে, মানে আলাদা স্বতন্ত্র কিন্তু এ ব্যবহৃত হয়েছে। তাহলে বিভক্তি, নির্দেশক এবং অনুসর্গের প্রথম পার্থক্য হচ্ছে বিভক্তি একটা চিহ্ন, নির্দেশকও তাই। কখনো কখনো নির্দেশক শব্দ হিসেবেও গণ্য হতে পারে, যেমন গুলো, গুলো একটা অবশ্যই শব্দ। আর অনুসর্গ হচ্ছে একটা পৃথক শব্দ বা পদ এবং যে কিনা আলাদাভাবে থাকে, সঙ্গে যুক্ত হয় না। আমি এরপরে ছকের সাহায্যে আমি বোর্ডে লিখে দেব বিভক্তি, নির্দেশক, অনুসর্গের পার্থক্য, তখন আরো ব্যাপারটা আরো সুস্পষ্ট হবে। তাহলে আমরা কতগুলো জিনিস জানলাম, সেটা হচ্ছে বিভক্তি, নির্দেশক এবং অনুসর্গ। ফিরে আসছি পরবর্তী পর্বে। ফিরে এলাম। এখন আমরা জানবো কারক সম্পর্ক নির্ণয় করতে গেলে তিনটি বিষয় আমাদের অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে, তাদের সম্পর্কে জানা। কিন্তু প্রাসঙ্গিকভাবে এই অনুসর্গের কারণে উপসর্গ নাম দুটোর মধ্যে যেহেতু যথেষ্ট মিল আছে, তাই এদের পার্থক্য করার জন্য আমি উপসর্গকেও এই আলোচনার মধ্যে নিয়ে এলাম। প্রথমে আমরা জেনেছি যে বিভক্তি হচ্ছে এক প্রকার চিহ্ন যা শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। ফিরে এলাম। বিভক্তি কি এবং তার কাজ আমরা এক এক করে জানতে পেরেছি। আমরা যদি তুলনা করি তাহলে দেখবো যে নির্দেশকও কিন্তু চিহ্ন, কখনো কখনো শব্দ। তো নির্দেশকও কিন্তু বিভক্তির মতোই চিহ্ন অথবা শব্দ। অনুসর্গগুলো কিন্তু চিহ্ন বা শব্দ না, এগুলো একটা একটা পদ এবং একটা স্বতন্ত্র পদ। আর উপসর্গ চিহ্ন হতে পারে, শব্দাংশ হতে পারে, কখনো কখনো শব্দও হতে পারে। আমরা সেটা উপসর্গের বিশদ আলোচনা না হলে মানে এই আলোচনায় সময় নষ্ট করব না। যেমন আমি বলতে পারি প্রো, প্রো একটা শব্দ বটে, শব্দাংশও বটে। আবার আমি যদি বলি অ, অ একটা উপসর্গ, কিন্তু অ কিন্তু চিহ্ন হিসেবে ব্যবহৃত আমরা করতে পারি। আর বিভক্তি শব্দের পরে যুক্ত হয়, মানে বিভক্তি আলাদাভাবে ব্যবহৃত হয় না, তার স্বতন্ত্র উপস্থিতি নেই, সে শব্দের সঙ্গে মিশে যায়, গিয়ে পদে পরিণত হয়। পরেরটা হচ্ছে যে নির্দেশক, নির্দেশক কিন্তু শব্দের পরে যুক্ত হয় এবং আলাদাভাবে নয়, একসঙ্গে। যেমন লোকটি, লোক লিখে তারপরে স্পেস দিয়ে কিন্তু টি নয়, লোকটি একসঙ্গে, টি একটা নির্দেশক। অনুসর্গ কিন্তু আলাদাভাবে শব্দের পরে বা মানে পদের পরে বসবে। যেমন হচ্ছে যে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। পুলিশ কর্তৃক, পুলিশের পরে স্পেস তারপরে কর্তৃক, এটা স্বতন্ত্র উপস্থিতি রয়েছে।
আর উপসর্গ এদের সবার চেয়ে একটা কারণেই আলাদা, যে এরা প্রত্যেকেই শব্দের পরে, উপসর্গ কিন্তু শব্দের পূর্বে। যেমন আমি প্রযুক্ত বি, প্রবি, অধিক উপসর্গ দিয়ে যদি তারপরে নায়ক শব্দটা জুড়ে দিই তাহলে অধিনায়ক। এভাবে আমরা নতুন নতুন শব্দ তৈরি করবো, যাই হোক সেটা পরে আসছে তার কাজ। তাহলে আমরা যখন এদের মধ্যে তুলনা বা পার্থক্য করছি তখন কিন্তু প্রথমে বিষয়গুলি কি সেইটা বললাম, তারপরে বিষয়গুলি কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেইভাবে বললাম। এবার বলছি বিষয়গুলোর কাজ কি কি করে। যেমন বিভক্তি হচ্ছে শব্দকে পদে পরিণত করে, মানে বাক্যে ব্যবহারের উপযোগী করে। নির্দেশক কি করে? নির্দেশক পদের সংখ্যা পরিমাণ সূচিত করে খুব স্পষ্টভাবে। অনুসর্গ কি করে? অনুসর্গ হচ্ছে পূর্ববর্তী পদের কারক সম্পর্ক নির্ণয় করে এবং বাক্যের অর্থটাও আরো বেশি সুস্পষ্ট করে দেয়। আর উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। যেমন পরা যুক্ত ভব, পরাভব, গড় যুক্ত হাজির, গড় হাজির, বি যুক্ত খ্যাত, বিখ্যাত, বে যুক্ত লাগাম, বেলাগাম, অযুক্ত পয়া, অপয়া, আ যুক্ত কাল, আকার। এরকম প্রচুর শব্দ তৈরি করে। আমরা তো জানি সংস্কৃতে 20টা উপসর্গ আছে, প্রপরা, উপসমনী, অবন, দুর্বি, সু, প্রতি, অধি, অতি, উপ, আ, অধি, এরকম আছে 20টা। এবার আমরা এদের প্রত্যেকের উদাহরণে চলে যাচ্ছি। প্রথমে বিভক্তির উদাহরণ, এ বনে, বন যুক্ত এ, বনে, তে বুলবুলিতে খাজনা, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, তে। এর যেমন নরেনের দুটো বই নিয়ে, এ। র আছে যেমন দিদির বাড়ি, দিদি তার সঙ্গে র, দিদি। কে যেমন রামকে দুটো পেন দাও। অন্তঃস্থও আছে, অন্তঃস্থ বিভক্তিও আছে, ঠিক আছে। তেমনি যেমন বলা যায় যে বাসায় ফিরে যাও, বাসায়, অন্তঃস্থ বিভক্তি। এবার নির্দেশক, নির্দেশকে টিটা, খানা, খানি, গুলো, গুলি, আঞ্চলিক ভাষাভেদে গুলা হয়, গ্লা হয়, গিলা হয়, নানা রকম হয়, যাই হোক। টিটা, খানা, খানি, গুলো ইত্যাদি। লোকটি হেঁটে যাচ্ছে, দরজাটা বন্ধ করো, চেহারাখানা বেশ, গরুগুলো ঘাস খাচ্ছে ইত্যাদি। এরপরে অনুসর্গ, অনুসর্গ তো জানি আমরা দ্বারা দিয়ে কর্তৃক, সাধারণত করণ কারকের মানে করণ কারক সম্পর্কিত পদের পরে এগুলো ব্যবহৃত হয়। আর হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এগুলো সাধারণত অপাদান কারকের পরে আর কি ব্যবহৃত হয়। আর অপাদান কারকের পরে না, অপাদান কারক সম্পর্কিত পদের পরে। আর এছাড়া আর একটা আছে উদ্দেশ্য, জন্য, নিমিত্ত, এগুলো সাধারণত নিমিত্ত কারক সম্পর্কিত পদের পরে ব্যবহৃত হয়। জন্য কিন্তু অনেক সময় কারণে, জন্য, এইরকম ধরনের যে অনুসর্গ সেগুলো করণ কারক সম্পর্কিত পদের পরে ব্যবহৃত হয়। আর উপসর্গ দিয়ে তৈরি করা শব্দ তো আগেই আমি বলেছি। সুতরাং বিভক্তি, নির্দেশক, অনুসর্গ এবং তার সঙ্গে উপসর্গের আমরা একটা তুলনা পেলাম। অনুসর্গ শব্দটা কিন্তু অনু বলে একটা উপসর্গ আছে, তার সঙ্গে সর্গ শব্দটা জুড়ে তৈরি হয়েছে। আর উপসর্গ শব্দটাও কিন্তু উপ বলে যে উপসর্গ আছে তার সঙ্গে সর্গ বলে শব্দটি জুড়ে তৈরি হয়েছে। অর্থাৎ অনুসর্গ উপসর্গ উভয়ই আসলে উপসর্গজাত শব্দ। এবার আমরা যে 6 প্রকার কারক নিয়ে আমরা কিছুটা জেনেছি, সেই 6 প্রকার কারকের প্রত্যেক প্রকার কারকে আবার নানান ভাগ আছে, তাদের সম্পর্কে বিশদে জানব। প্রথমেই আমরা চলে আসি কর্তৃকারক বা কর্তাকারক। কাকে বলবো? সবাই একটা সংজ্ঞা চায়। কি জিনিস বুঝিয়ে বলেছি যে বাক্যে প্রধান সমাপিকা ক্রিয়া সম্পাদনকারী বিশেষ বা সর্বনাম পদ হলো কর্তৃ বা কর্তা। ওই ক্রিয়া ও কর্তার মধ্যেকার সম্পর্কই হলো কর্তৃকারক বা কর্তাকারক। এই হচ্ছে কাকে বলে, মানে সংজ্ঞা আর কি। এখন আমরা প্রকারভেদে চলে যাব। প্রথমেই আমরা দেখে নেব, এ প্রসঙ্গে বলা হলো বাজার চলতি অনেক বই আছে, বিভিন্ন যে সমস্ত বইগুলো, এখন তো আবার লেখক নয়, এখন তো সব প্রকাশনীর নামে বই বিক্রি হয়। মানে লেখক রামসাহেব যদুমধু যেই হন, প্রকাশনীটা কি সেটাই দেখতে হবে। মানে আগে আমরা আমাদের সময় লেখকের নাম জেনে বই কিনতাম,
এখন আবার অন্যরকম ব্যাপার, এখন অমুক প্রকাশনী মানে সে কে লিখেছেন সেটা বড় কথা নয়, অমুক প্রকাশনীর বই মানে সেটা একটা ভালো বই, বা তমুক প্রকাশনীর বই অতএব ওই বইটা অতটা ভালো না, এরকম একটা ব্যাপার। মানে বিজ্ঞাপনের যুক্ত রোজ একটা লাল ফুলকে নীল ফুল নীল ফুল বলতে 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 এবং দেখতে দেখতে শুনতে শুনতে একদিন আমরাও হয়তো আমাদের মনের মধ্যেও আমাদের অবচেতনও ঢুকে বসে থাকবে যে ওই ফুলটা লাল নয় নীল। যাই হোক, ও প্রসঙ্গ থাক, আমি কারকের প্রকারভেদে ফিরে আসি। কারকের প্রকারভেদ বলতে প্রথমেই আমাদের যেটা মনে হয় যে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কি জিনিস সেটা আমরা কিন্তু এখন আলোচনা করবো না, যখন বাচ্য অধ্যায়ে যাব তখন ডিটেলস আলোচনা করব। কর্তৃবাচ্যের কর্তা, মোটামুটি এটা ধরে নেওয়া যায়, এখন একটা হিন্টস আমি দিতে পারি যে বাক্যে যদি কোনো ক্রিয়া কোনো কর্তাই সম্পাদন করে তাহলে ওই ক্রিয়ার যে রূপ সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। তো আপাতত আমরা এরকম বলি যে রাম বনে ফুল পাড়ে, রাম বনে ফুল পাড়ে। এখানে পাড়েটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াটা সম্পাদন করে রাম, তাই রাম হচ্ছে কর্তা। তাহলে পাড়ে এখানে কোনো ঘুরিয়ে বা অন্য কোনো ভাবে বলেনি, সরাসরি বলা রয়েছে যে রাম বনে ফুল পাড়ে, এবং এই বাক্যে কিন্তু রামের প্রাধান্য, কারণ যে ক্রিয়াটা এখানে সংগঠিত হয়েছে সেই ক্রিয়াটা করেছে রাম, তাই রামেরই প্রাধান্য, এবং এই কারণেই এটা এই বাক্যের মধ্যে কর্তৃবাচ্য হয়েছে। এই পাড়ে বলে যে ক্রিয়ার রূপটা রয়েছে সেই রূপ অনুযায়ী এটা কর্তৃবাচ্য, এবং এখানে রাম হচ্ছে সেই কর্তৃবাচ্যের কর্তা, অর্থাৎ এখানে রাম হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা। এটা হচ্ছে 1 নম্বর, মানে প্রকারভেদের মধ্যে কর্তৃবাচ্যের কর্তা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব, তাহলে কর্তৃবাচ্যের যদি কর্তা হয় তাহলে আরেকটা আমরা চলে যাচ্ছি যে উহ্যকর্তা। অনেক সময় বাক্যে ক্রিয়া রয়েছে কিন্তু কর্তা নেই, যেমন আমার পড়ানোটা খেয়াল করো। এখানে খেয়াল করোটা হচ্ছে ক্রিয়া, আমার পড়ানোটা খেয়াল করো, এখানে আমি কি কর্তা? খেয়াল করার ক্রিয়াটা কে করবে? আমি করব না আমি কাউকে করতে বলছি, কোনো একজনকে? যেহেতু ক্রিয়ায় করো বলা আছে, তাহলে এখানে আমি কি বলতে পারি আপনি আমার পড়াটা খেয়াল করো, তুই আমার পড়াটা খেয়াল করো? না, বলা যেতে পারে তুমি বা তোমরা। তুমি অথবা তোমরা, যেটা উহ্য আছে, তুমি বা তোমরা, এই কর্তাটা এই বাক্যে উহ্য আছে। ইংরেজিতেও কিন্তু এই একই রকম জিনিস আছে, যেমন প্লিজ শাট দ্য ডোর, এখানে প্লিজ ইউ শাট দ্য ডোর বললেই হতো, কিন্তু ইউটা সেখানে উহ্য, তেমনি এখানেও তুমি তোমরা উহ্য। যাই হোক, এরকম ক্ষেত্রে আমরা কি বলবো? উহ্য কর্তা, মানে কর্তা আছে কিন্তু উহ্য, দেখা যাবে না, এটা তাহলে 2 নম্বর হয়ে গেল, উহ্য কর্তা। এবার আমরা পরে আসছি, বোর্ডটাকে মুছে নেওয়া যায়। এবারে 3 নম্বর, অনুক্ত কর্তা, মানে যা উক্ত করা নেই, মানে উহ্য এক জিনিস, উহ্য মানে আছে কিন্তু দেখা যাচ্ছে না, আর এটা হচ্ছে অনুক্ত, মানে আলাদা করে একে উক্ত বা ব্যক্ত করা নেই। অনুক্ত কর্তা কাকে আমরা বলবো? ভাববাচ্যের কর্তাকে, যেমন আমার সেখানে যেতে হয়। বাক্য অধ্যায় গেলে আমরা বুঝতে পারবো যে এই যে বাক্যটা রয়েছে এই বাক্যে ক্রিয়ার যে রূপ সেই অনুযায়ী কিন্তু এটা এখানে ভাববাচ্য হয়েছে। তো ভাববাচ্যের যে কর্তা, আমি যদি এটাকে কর্তৃবাচ্যে নিয়ে যেতাম তাহলে কি হতো? আমার সেখানে যেতে হয় মানে আমি সেখানে যাই, তাহলে আমিটা হতো কর্তৃবাচ্যের কর্তা। আমি এখানে না লিখেই বোঝাচ্ছি, আমি সেখানে যাই। এখানে যাই ক্রিয়াটা সরাসরি যেন এই কর্তাই এই ক্রিয়াটা সংগঠন করছে, কিন্তু আমার সেখানে যেতে হয়, এখানে যেন ক্রিয়ার প্রাধান্য রয়েছে, যেতে হয়। তো সেই বাক্যেও তো একটা কর্তা রয়েছে, কারণ যেতে হয় যে ক্রিয়াটা সেটা আমাকে করতে হয়। এই ভাববাচ্যের যে কর্তা, এইগুলোকে বলা হবে অনুক্ত কর্তা। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি বলবো? ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। আমার সেখানে যেতে হয়, তোমার এখানে বসা হোক, প্রভৃতি। আমরা পরের ধাপে চলে যাব। এবার
প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা একই সঙ্গে আমরা জানব। তাহলে 4 ও 5 প্রযোজ্য, প্রথমে প্রযোজক ও প্রযোজ্য কর্তা। এই প্রসঙ্গে বলে রাখবো যে গৌণ কর্মের সঙ্গে অনেক সময় প্রযোজ্য কর্তার একটা সাদৃশ্য থাকার কারণে ভুল হয়ে যায়। এমনকি একটা বইতেও এরকম উদাহরণ দেওয়া রয়েছে, যেটা গৌণ কর্ম সেটাকেই প্রযোজ্য কর্তা বলে চালিয়ে দেওয়া হয়েছে। বইয়ের লেখকের নামটা আমি বলছি না, বাজার চলতি বই। এরকম বিভ্রান্তকর ব্যাপার রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে, খুবই বেদনাদায়ক। তো প্রযোজক ও প্রযোজ্য কর্তা, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই একটা বাক্য। বা আমি যদি একটা বলি, বাবা গোপালকে দিয়ে বই দেওয়াচ্ছেন, ধরে নেওয়া যে গোপালের বাবা একজন দানী মানুষ, দানশীল মানুষ, তিনি দুস্থ ছাত্রছাত্রীদেরকে বই দান করেন, সেটা গোপালের হাত দিয়ে দেওয়াচ্ছেন। এই দুটো বাক্য। আর একটা বাক্য আমি নিচে আলাদা করে লিখবো, সেটা বাবা গোপালকে একটি বই দিলেন বা দিচ্ছেন, যাই হোক দিচ্ছেনই লিখি, সবই যখন ঘটমান বা চলমান ক্রিয়া রয়েছে ওটাও তাই হোক। প্রথম বাক্যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখন ক্রিয়াটা হচ্ছে দেখাচ্ছেন। দেখাচ্ছেন ক্রিয়ায় দুটো জিনিস আছে, অর্থাৎ একজনের কাজ হচ্ছে সুপারভাইজ করা, আমি ইংরেজি শব্দটাই ব্যবহার করলাম, মানে তত্ত্বাবধান করা। আর একজনকে দিয়ে একটা ক্রিয়া সংগঠন করিয়ে নেওয়া, একই সঙ্গে নিজে সেই ক্রিয়াটি তত্ত্বাবধান করা, অর্থাৎ তাকেও কিছু না কিছু করতে হচ্ছে। তাহলে শিশু আসলে একটা চাঁদ দেখছে, বলা ভালো মা তাকে দেখতে বাধ্য করছেন বা মানে দেখতে সাহায্য করছেন, সবসময় বাধ্য করছেন এমন নয়, দেখতে সাহায্য করছেন। তাহলে শিশু চাঁদটা দেখছে, তাহলে এখানে দেখার কাজ করছে শিশু। কিন্তু এই বাক্যে কি লেখা আছে যে শিশুটি চাঁদ দেখছে? তা কিন্তু লেখা নেই। লেখা আছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে দেখাচ্ছেন ক্রিয়াটা কে সংগঠন করছেন? না, মা। তাহলে মা হচ্ছে কর্তা, অবশ্যই কর্তা। আর শিশুকে দেখাচ্ছেন, এই ক্রিয়া কিন্তু শিশু, এই ক্রিয়ার সঙ্গে শিশুরও কিন্তু একটা সম্পর্ক আছে। শিশু কিন্তু চুপ করে বসে নেই। এই যে দেখানো যে ক্রিয়া, সেই দেখানো ক্রিয়ায় দেখা ক্রিয়াটার সঙ্গে সে কিন্তু জড়িত আছে, সুতরাং সেও কর্তা। কিন্তু প্রধান কর্তা তাহলে কি হয়? প্রধান কর্তা হচ্ছে যে কাজ, যে ক্রিয়ার ফাংশন, যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা যে ঘটাচ্ছে। এখানে ক্রিয়ার রূপ রয়েছে দেখাচ্ছেন, মানে এখানে গুরুত্বটা দেখার নয়, দেখানোর গুরুত্ব। তাই মা হচ্ছে এই বাক্যের প্রধান কর্তা। আর বাক্যের ওই প্রধান কর্তা হলে মাই হচ্ছে প্রযোজক কর্তা, মা হচ্ছে প্রযোজক কর্তা। আর শিশু যেহেতু ক্রিয়াটার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত আছে, তাকেও কিছু করতে হচ্ছে ক্রিয়ার কাজ, তাই সে হচ্ছে প্রযোজ্য কর্তা, মানে সে করতে বাধ্য। একজনের নির্দেশিত পথ ধরে সে ক্রিয়া সংগঠনে করতে বাধ্য হচ্ছে বা করতে সাহায্য পাচ্ছে, তাই হচ্ছে সে প্রযোজ্য কর্তা। পরের উদাহরণটা দেখা যাক। বাবা গোপালকে দিয়ে বই দেওয়াচ্ছেন। গোপাল বই দিচ্ছে ঠিকই, কিন্তু এখানে বাক্যটাই কিন্তু ক্রিয়াটা বই দিচ্ছে নয়, দেওয়াচ্ছেন। অর্থাৎ ক্রিয়া সংগঠনের নিয়ন্তার ভূমিকায় কিন্তু বাবা, মানে এক্ষেত্রে বাবাও হলেন সেই প্রযোজক কর্তা। আর গোপাল হচ্ছে এই নিয়ন্তার অধীনে নিয়ন্ত্রিত কর্তা, তাই গোপাল হচ্ছে প্রযোজ্য। বোঝা গেল? কিন্তু নিচে বাক্যটিতে লক্ষ্য করলে আমরা দেখব যে বাবা গোপালকে একটি বই দিচ্ছেন, এই বাক্যে কিন্তু ক্রিয়াটা দিচ্ছেন মানে একটাই এর কর্তা। আচ্ছা,
বাবা গোপালকে বই দিচ্ছেন, এই দিচ্ছেন ক্রিয়াটার সঙ্গে গোপালের কোনো সম্পর্ক আছে? দেওয়ার কাজটা পুরোপুরি বাবা একা করছেন। আগের বার যেমন দেওয়াচ্ছেন, দেখাচ্ছেন, এই ক্রিয়াগুলোর সঙ্গে যথাক্রমে মা ও শিশু, বাবা ও গোপাল উভয়েরই সম্পর্ক ছিল, কিন্তু নিচের এই বাক্যটাই কিন্তু বাবা গোপালকে একটি বই দিচ্ছেন, এই দিচ্ছেন ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ সংগঠিত করছে বাবা। তোমরা বলবে তো শুধু দিচ্ছেন বললে হবে, গোপাল তো নিচ্ছে, এখানে কি নিচ্ছে কথাটা লেখা আছে? আমরা ধরে নিলাম গোপাল নিচ্ছে বইটা, বাবা গোপালকে একটা বই দিচ্ছেন মানে গোপাল সেটা নিচ্ছে, কিন্তু ক্রিয়াটা তো আর নিচ্ছে নয়, ক্রিয়াটা কিন্তু দিচ্ছেন, তার মানে এটা একচেটিয়া বাবারই ক্রিয়া, এখানে গোপালের কোনো ভূমিকা নেই, দেওয়ার ব্যাপারে গোপালের কোনো ভূমিকা নেই, দিচ্ছেন ক্রিয়াটার সঙ্গে গোপালের কোনো ভূমিকা নেই, গোপালের যদি থাকে সেটা নেওয়ার ভূমিকা, এখানে নেওয়ার কোনো উল্লেখ নেই, অর্থাৎ নেওয়ার ক্রিয়াটি এখানে নেই, কোনো প্রশ্নও নেই, প্রাসঙ্গিক নয়। তাহলে দিচ্ছেন ক্রিয়াটির সঙ্গে একমাত্র বাবার সম্পর্ক, তাই বাবাই হচ্ছে এখানকার কর্তা, গোপাল কোনোভাবেই কর্তা নয়। তাহলে গোপালটা কি? আমরা যখন কর্মে আসবো তখন জানবো গোপালও হচ্ছে একরকম কর্ম, সেটাকে বলা হয় গৌণ কর্ম। গোপাল গৌণ কর্ম নয়, গোপাল হচ্ছে গৌণ কর্ম সম্পর্কিত পদ। তো কোনো কোনো বইতে দেখলাম এইরকম ধরনের একটা উদাহরণ একেবারে এই জাতীয়, যেখানে গৌণ কর্মকে প্রযোজ্য কর্তা বলে চালানো হয়েছে। আমার খারাপ লাগে এই ভেবে যে বাজারে আমি একটা নতুন বই তখনই লিখব যদি আমার মনে হয় যে বাজার চলতি বইগুলোর মধ্যে অনেক অসঙ্গতি আছে, ত্রুটি আছে, কনফিউশন আছে, এবং ওইগুলো থেকে আমি একটু স্পষ্ট জানি, আমার জানাটা ছাত্রছাত্রীদের উপকারে লাগবে, তবেই আমি একটা বই লিখতে পারি। কিন্তু সেভাবে তো হয় না। আমরা এখন দেখি বিভিন্ন উচ্চ উচ্চ সব পদ, দায়িত্বপূর্ণ পদে এমন এমন কিছু লোক বসে আছেন এবং তাদের সিদ্ধান্ত শুধু আমি বা আরও দু একজন নয়, গোটা দেশবাসী ভুগছে। যাই হোক, ও প্রসঙ্গ থাক। এবার আমরা আসবো সমধাতুজ কর্তা। ধাতু কি জিনিস আমরা বোধহয় জানি, অষ্টম শ্রেণীতে পড়েছি, তার আগেও পড়ে থাকতে পারি। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ। যেমন আমি একটা ক্রিয়া বলতে পারি কর, এই কর ক্রিয়াটা কর ধাতুর সঙ্গে, কর বলে যে ধাতু রয়েছে তার সঙ্গে অবিভক্তি জুড়ে কিন্তু এই কর বলে ক্রিয়াটা এসেছে। যাই হোক, তাহলে ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ। এখন সমধাতুজ কর্তা কি, একটা উদাহরণ দেখি। গায়ক গান করেন, লেখক লেখেন, খেলোয়াড় খেলেন ইত্যাদি। এই বাক্যে ক্রিয়া কি করেন, এই একটু ভুলে গেল উদাহরণটা, গান করেন নয়, গান, গান মানে গান করেন, তাহলে এটা ক্রিয়া, লেখেনটা আর একটা ক্রিয়া। গায়ক গান, এখন গান ধাতুটা তো গা ধাতু থেকে এসছে, তাহলে গা ধাতু থেকে যে এই যে ক্রিয়াপদটা যে ধাতু থেকে এসছে, গা ধাতু থেকে, সেই একই ধাতু থেকে গায়ক বিশেষ্য পদটাও এসছে, মানে কর্তাটাও এসছে, এখানে গায়ক কর্তা। লেখেন হচ্ছে লিখ ধাতু থেকে এসছে, সেই লিখ ধাতু থেকেই লেখক শব্দটা বা কর্তাটাও কিন্তু এসেছে। তাহলে এই দুটো বাক্যে যে যে ধাতু থেকে ক্রিয়া উৎপন্ন, সেই একই ধাতু থেকে কর্তা উৎপন্ন, এই জন্যে এই কর্তাগুলোকে আমরা বলবো সমধাতুজ কর্তা। এরপরে চলে আসছি উক্ত কর্তা। উক্ত কর্তা বলতে আমরা বুঝি যে কর্তৃবাচ্যের কর্তায় যদি কোনো বিভক্তি না থাকে, অর্থাৎ শূন্য বিভক্তি থাকে, তাহলে সেটাকে আমরা, সেই কর্তাকে আমরা উক্ত কর্তা বলি। যেমন সেই পুরনো উদাহরণ, রাম আর গেল না, রাম বনে ফুল পায়। একই সঙ্গে আর একটা বলি যে
রাম বনে ফুল পাড়ে, এটা একটা কর্তৃবাচ্য রয়েছে। এই কর্তৃবাচ্যের কর্তা একই সঙ্গে এটা উক্ত কর্তা, কারণ এর সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত আছে। কিন্তু পাগলে কি না বলে, এটা কিন্তু একটা কর্তা, কর্তৃবাচ্যেরই কর্তা, কিন্তু এখানে পাগলের সঙ্গে এ বিভক্তি যুক্ত রয়েছে, তাই এটাকে আমরা উক্ত কর্তা বলতে পারবো না। পরের প্রশ্নে আমরা চলে যাই, পরের কর্তৃকারকে, সেটা হচ্ছে ব্যতিহার। যদি বাক্যের মধ্যে দুটো কর্তার সঙ্গে একই কাজ নিয়ে প্রতিযোগিতা বা বিরোধিতা হয়, তবে ওই কর্তা দুটোকে পরস্পরের জন্য ব্যতিহার কর্তা বলা হয়। যেমন রাজায়, এর সিরিয়ালটা ছিল হচ্ছে 8, ব্যতিহার কর্তা। রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে রাজায় রাজায় এই যে দুটো কর্তা রয়েছে, এদের মধ্যে পারস্পরিক একটা ক্রিয়া হচ্ছে। এখানে যুদ্ধ মানে কি, যুদ্ধ মানে কিন্তু একসঙ্গে কোনো কাজ করে না। যেমন আমরা যদি বলি যে একসঙ্গে জাল টানছি, এই এই যে জালটা আমরা টানছি, অনেকগুলো জেলে মিলে একসঙ্গে জাল টানে, অর্থাৎ সে কাজে তারা একে অপরকে সহযোগিতা করছে। কিন্তু যুদ্ধ কাজ কিন্তু রাজায় রাজায় যখন বলছি, মানে এক পক্ষ এবং আর এক পক্ষের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, তখন কেউ কাউকে সহযোগিতা তো করছেই না, বরং প্রতিযোগিতা করছে, অসহযোগিতা করছে, প্রতিযোগিতা করছে। অসহযোগিতাও বলা ঠিক হবে না, প্রতিযোগিতা করছে। তাই সেই জন্য একে বলা হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। রাজায় রাজায় যুদ্ধ। এরপরে হচ্ছে সহযোগী কর্তা। সহযোগী কর্তা এর ঠিক উল্টো ব্যাপার। যদি একটাই ক্রিয়া একাধিক কর্তা সেই ক্রিয়ার সংগঠনে সহযোগিতা করে, পারস্পরিক সহযোগিতা থাকে, তবে সেটা সহযোগী কর্তা। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কোনো একজন দুর্দণ্ড প্রতাপ ব্যক্তির প্রভাবে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে বাঘে এবং গরুতে এই দুটো হচ্ছে সহযোগী কর্তা। আগের বারে যেমন রাজায় আর রাজায় ছিল, সেটা ছিল ব্যতিহার কর্তা, এটা হচ্ছে সহযোগী কর্তা। এরপর নিরপেক্ষ কর্তা। যদি একই বাক্যে একটি সমাপিকা এবং অন্তত একটি অসমাপিকা ক্রিয়া থাকে, তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। যেমন এটা হচ্ছে তুমি এলে আমি যাব। এই বাক্যে এইটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া। আমরা জানি অসমাপিকা ক্রিয়া মানে যে বাক্য, যে ক্রিয়া বাক্যকে সমাপন অর্থাৎ শেষ করতে পারে না, অর্থাৎ বক্তব্যের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারে না, শেষ করতে পারে না। আমি স্কুল থেকে বাড়ি ফিরে জামা কাপড় পাল্টিয়ে, হাত মুখ ধুয়ে, টিফিন খেয়ে, বন্ধু বান্ধব জুটিয়ে, খেলার মাঠের দিকে নাচতে নাচতে, দৌড়তে দৌড়তে গিয়ে, থেমে গেল। এতগুলো ক্রিয়া দিলাম, কিন্তু বাক্যটা শেষ হলো না। কিন্তু শেষে যদি বলি যে বন্ধুদেরকে ভাগাভাগি দুদলে ভাগ করে খেলা শুরু করলাম, ওই করলামটায় কিন্তু বাক্যটা সমাপন ঘটলো। তার মানে ওইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, করলামটা। আর বাকি গিয়ে, পাল্টিয়ে, নাচতে নাচতে, ধুয়ে, ভাগ করে, এগুলো সবই ক্রিয়া, কিন্তু এগুলো সবই অসমাপিকা ক্রিয়া, কারণ এগুলো কেউ বাক্যকে সমাপন করতে পারে না। তেমনি দেখো এই বাক্যটায় তুমি এলে আমি যাব, তুমি এলে আমি যাব, এই বাক্যের জন্য এলে ক্রিয়াটি কিন্তু অসমাপিকা ক্রিয়া, আর অসমাপিকা ক্রিয়ার কর্তাকে তুমি। তাহলে এই তুমিটাই হচ্ছে আমাদের নিরপেক্ষ কর্তা, এটাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। অর্থাৎ মূল ক্রিয়া, মূল সমাপিকা ক্রিয়ার সঙ্গে এই নিরপেক্ষ রয়েছে, এই জন্যই এরকম না। বা আমি থাকতে তুমি আমার মর্ম বুঝবে না, এখানে তুমি ভাবছো যে তুমিটাই বোধহয় নিরপেক্ষ হবে। আর একটা বাক্য লক্ষ্য রাখো, আমি থাকতে তুমি
আমার মর্ম বুঝবে না। এখানে থাকতেটা কি একটা অসমাপিকা ক্রিয়া, তাহলে তার কর্তা কে না আমি, তাহলে আমি হয়ে যাব এখানে নিরপেক্ষ কর্তা। কখনো কখনো বাক্যাংশ, বাক্যের একটা অংশও কিন্তু কর্তা বলে ব্যবহৃত হতে পারে। বাক্যের একটা অংশ কর্তা হিসেবে, এগুলো কিন্তু বিশুদ্ধ কর্তা নয়, কিন্তু বাক্যে ব্যবহারের কারণে আমরা এটাকেও কর্তা হিসেবে ধরছি। বাক্যাংশ কর্তা মানে এইরকম ব্যাপার, আমার এভাবে বেঁচে থাকা অনেককেই অবাক করে। ধরা যাক আমি একটা অদ্ভুতভাবে বেঁচে আছি, যে কোনো ধরনের, এমন ভাবে যে সচরাচর সেভাবে মানুষ বাঁচে, আমি সেইভাবে বেঁচে আছি। আমার এভাবে বেঁচে থাকা অনেককেই অবাক করে। এখানে অবাক করেটা হচ্ছে ক্রিয়া, অবাক করেটা ক্রিয়া। এবার কি অবাক করে বা কে অবাক করে? আমার এভাবে বেঁচে থাকা, তাহলে এই বাক্যাংশটাই এই বাক্যে কিন্তু কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এইটাই হচ্ছে বাক্যাংশ কর্তা। কোনো বাক্যের অংশবিশেষ যখন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন সেই বাক্যাংশটিকে বলা হয় বাক্যাংশ কর্তা। অনেক সময় খণ্ড বাক্যটাও কিন্তু কর্তা রূপে ব্যবহৃত হয়, যেমন এটা হবে 12, উপবাক্যীয় কর্তা। তুমি এভাবে চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি এভাবে চলে যাবে, এটা হচ্ছে খণ্ডবাক্য বা উপবাক্য, এটাকেই কর্তা হিসেবে এই বাক্যে ব্যবহার করা হয়েছে, আমি স্বপ্নেও ভাবিনি। বা এখানে আরো ভালো করলে হয় আমি শব্দটা কেটে দিই, কারণ আমি শব্দটা দিলে আমি কর্তাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি এভাবে চলে যাবে স্বপ্নেও ভাবিনি, আমিটা উজ্জ্ব থাক, তাহলে এই ভাবিনিটা ক্রিয়া আর তুমি এভাবে চলে যাবে এটাকেই কর্তা বা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এটা উপবাক্যীয় কর্তা। এবার আসছে বহু ক্রিয়ার এক কর্তা। বহু ক্রিয়ার এক কর্তা বোঝাই যাচ্ছে যে কর্তা একজনই হবে আর ক্রিয়া অনেকবার হবে। তো একটা সুন্দর উদাহরণ আমরা বলতে পারি, মেয়েটি শুধুই হাসছে আর গাইছে আর নাচছে আর খেলছে। এখানে কিন্তু ক্রিয়া রয়েছে, হাসছে, গাইছে, নাচছে, খেলছে, চারটে ক্রিয়া রয়েছে, কর্তা শুধু মেয়েটি। তাহলে এটাই হলো বহু ক্রিয়ার এক কর্তা। এর উল্টোটাও আছে, যেমন এক ক্রিয়ার বহু কর্তা।
এবার হচ্ছে এক, মানে এবার হচ্ছে বহু কর্তার এক ক্রিয়া, তা না বলে আমরা যেহেতু কর্তৃকারকে করছি তাই আমরা এক ক্রিয়ার বহু কর্তা বলছি। এক ক্রিয়ার বহু কর্তা, ক্রিয়া একটাই কিন্তু সেই ক্রিয়া সংগঠন করছে একাধিক কর্তা। কি সরকার, কি পুঁজিবাদী, কি সমাজ বিরোধী, সাধারণ মানুষকে সবাই শোষণ করছে। এখানে শোষণ করছে হচ্ছে ক্রিয়া, সেই ক্রিয়া একসঙ্গে সরকার করছে, পুঁজিবাদীরা করছে, সমাজ বিরোধীরা করছে। সুতরাং একটা ক্রিয়া বহু কর্তা হয়ে গেল, এই একটা, এই একটা, এই একটা। আজকে বিভিন্ন রকম কর্তার আমরা বিষয় জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি যে কারকগুলো আছে অর্থাৎ কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ সম্পর্কে বিষয়ে জানব। ধন্যবাদ।